মোহনা তার স্বামী, শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত। মোহনার শ্বশুরবাড়ির পারিবারিক এবং আর্থিক অবস্থা ভালো হলেও তার স্বামী এবং শ্বশুরমশাই ভীষণই কিপটে প্রকৃতির ছিল। বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারা ভীষণই কৃপণতা করত। অন্যদিকে মোহনা এবং তার শাশুড়ি মা খুবই খাদ্যরসিক মানুষ ছিল। তাদের সবসময় খুব ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করত। কিন্তু রবি এবং তার বাবা প্রত্যেক দিন বাজার থেকে খুব কম দামি পচে যাওয়া সবজি ছাড়া আর কিছুই কিনে আনতো না। কিন্তু অন্যদিকে পাড়া প্রতিবেশীদের বাড়িতে প্রত্যেক দিন ভালো ভালো খাবার রান্না হতে দেখে মোহনা এবং তার শাশুড়ি মায়ের খুবই লোভ হয়। তাই একদিন তারা বউ শাশুড়ি প্রতিবেশীর বাড়ি থেকে খাবার চুরি করার জন্য যুক্তি করতে শুরু করে। শোনো বৌমা, বুলটির রান্নাঘরে জানালা থেকে কিন্তু অনেকটা দূরেই খাবার রাখা থাকে। আমরা জানালা দিয়ে হাত বাড়িয়ে খাবার নিতে পারবো না, আর এতে কিন্তু ধরা পড়ারও সম্ভাবনা আছে। আমি প্রথমে বুলটির বাড়িতে যাব, গিয়ে বুলটি আর বুলটির বৌমাকে নিয়ে গল্পে ঝুড়ি খুলে বসবো। মাঝখানে আমি কোনো একটা বাহানা করে ওদের রান্নাঘরে ঢুকবো। তুমি ওদের রান্নাঘরের জানালার কাছেই কিন্তু দাঁড়িয়ে থাকবে। আমি খাবারগুলো জানালা দিয়ে তোমার হাতে দিয়ে দেব। এভাবে শ্রাবণী দেবী তার প্ল্যানটা খুব ভালো মতো মোহনাকে বুঝিয়ে দেয়। তখনই শাশুড়ি বৌমা প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে। মোহনা বুলটি দেবীর রান্নাঘরে জানালার একটা পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে শ্রাবণী দেবী বুলটি দেবীর বাড়িতে গিয়ে গল্প করতে লেগে পড়ে। কি গো, তোমাদের খাওয়া দাওয়া হলো? আমি এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। আজকে আমার বাড়িতে খাসির মাংস আর সরু চালের ভাত রান্না হয়েছিল। অনেক দিন পর মাটন খেয়ে খুব ভালো লাগলো। না না, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। বৌমা রান্না বান্না করে বাথরুমে ঢুকলো। জামা কাপড় কেচে স্নান করে বাইরে বেরিয়ে আসবে, তারপর আমরা দুজনে খেতে বসবো। তারপর বলো, বাকি সব খবর ভালো তো? হ্যাঁ, সব খবরই ভালো, কিন্তু আমি খাবার খাওয়ার পর জলটাই খেতে ভুলে গেছি। আমার খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। তোমাদের ফ্রিজে ঠান্ডা জল আছে না? আরে না না, তোমাকে যেতে হবে না, তুমি বসো। তুমি কষ্ট করতে যাবে কেন? আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। এই বলে শ্রাবণী দেবী নিজেই বুলটি দেবীর রান্নাঘরে চলে যায়। জানালা দিয়ে হাত বাড়িয়ে সে ফিসফিস করে তার বৌমাকে ডাকতে শুরু করে। বৌমা, হাতটা বাড়াও, এই নাও খাবারগুলো ধরো। খুব সাবধান কিন্তু। খাবারগুলো নিয়ে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়বে, আর শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে যাবে, কেউ যেন কিছু দেখতে না পায়। এই বলে শ্রাবণী দেবী দই কাতলা এবং কাতলা মাছের কালিয়ার দুটো পাত্রই তার বৌমার হাতে ধরিয়ে দেয়। আর যেহেতু শ্রাবণী দেবী এবং বুলটি দেবীর বাড়ি একদমই গা ঘেঁষে ছিল, তাই সেই খাবার নিয়ে বাড়ির মধ্যে ঢুকতে মোহনার খুব একটা বেশি সময় লাগে না। অন্যদিকে শ্রাবণী দেবী ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে বাইরে চলে যায় এবং বুলটি দেবীর সঙ্গে আবার গল্পে মেতে ওঠে। কিছুক্ষণ পর বুলটি দেবীর বৌমা মিতা যখন স্নান করে লাঞ্চ করার জন্য আসে, তখন ওই তো তোমার বৌমা এসে গেছে, আমি এবার যাই কেমন? আসলে খুব ঘুম পাচ্ছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও, পরে আবার এসে গল্প করব। এই বলে শ্রাবণী দেবী নিজের বাড়িতে চলে যায়। চলো বৌমা, আমার ঘরে খাবারগুলো নিয়ে চলো, আর রান্নাঘর থেকে ভাতের হাঁড়িটাও নিয়ে চলো, দুজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। এই বলে তারা বউ শাশুড়ি চুপি চুপি দরজা জানালা বন্ধ করে প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসা দই কাতলা এবং কাতলা মাছের কালিয়া দিয়ে মজা করে গরম গরম ভাত খেতে থাকে। কিন্তু অন্যদিকে মিতা যখন খাবার পরিবেশন করার জন্য রান্নাঘরে যায়, তখন সে রান্নাঘরে শুধুমাত্র ভাতের হাঁড়ি ছাড়া অন্য কোনো খাবার দেখতে পায় না। কি ব্যাপার বলুন তো মা, রান্নাঘর থেকে কাতলা মাছের কালিয়া আর দই কাতলার পাত্র দুটো গায়েব হয়ে গেল কি করে? কেউ কি রান্নাঘরে ঢুকেছিল? আপনি তো অনেকক্ষণ থেকে নিচেই বসেছিলেন, খাবারগুলো কে চুরি করে নিয়ে পালিয়ে গেল? রান্নাঘরে আবার কে ঢুকবে? কেউ তো ঢোকেনি। শ্রাবণী শুধু একবার জলের বোতল নিতে ঢুকেছিল, কিন্তু ও তো এরকম কিছু করেনি। তুমি তো দেখলে, ও তো খালি হাতেই বাড়ি চলে গেল। না না, আমি শ্রাবণী কাকিমার উপর সন্দেহ করতে যাব কেন? উনি এরকম কাজ কেনই বা করবেন? নিশ্চয়ই রান্নাঘরে অন্য কেউ এসেছিল, আপনারা দুজন গল্প করছিলেন বলে দেখতে পাননি। কি অদ্ভুত কাণ্ড! দিন দুপুরে এখন বাড়ি থেকে অন্য কিছু নেই, খাবার চুরি হয়ে যাচ্ছে। সে কি, কোন শয়তান এরকম কাজ করলো বলো তো? আজকে কত শখ করে ছেলেটা বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ কিনে নিয়ে এসেছিল।
বড় মুখ করে বলল আজকে দই কাতলা আর কাতলা মাছের কালিয়া খাবে, কিন্তু রাত্রিবেলা ওদের কি খেতে দেব? কে যে এমন কাজ করেছে, যদি ধরতে পারি না একেবারে কেলিয়ে ভূত করে দেব। এভাবেই খাবার চুরি যাওয়া নিয়ে বুলটি দেবীর বাড়িতে চিৎকার চেঁচেমেচি শুরু হয়ে যায়। এদিকে তখনও পর্যন্ত মোহনা এবং তার শাশুড়ি মা মজা করে খাবার খেতে থাকে। অন্যদিকে বাধ্য হয়ে বুলটি দেবী এবং তার পরিবার সেদিন শুধুমাত্র আলু সিদ্ধ করে ভাত খায়। সেদিনই সন্ধ্যাবেলা শ্রাবণী দেবী আবার বুলটি দেবীর বাড়িতে গিয়ে বলে, জানিস আজকে কি হয়েছে? আমাদের পাড়ায় মনে হচ্ছে কোনো খাবার চোর এসেছিল। আমার ছেলেটা আজকে বাজার থেকে 2 কেজি খাসির মাংস কিনে এনেছিল। ভেবেছিলাম দুপুরে রাত্রিবেলা দুবেলাই খাসির মাংস খাওয়া হবে, কিন্তু ও বাবা, বিকেলবেলা আমরা যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলাম তখন দেখলাম সব মাংস গায়েব। যেই কড়াইতে মাংস ছিল সেই কড়াইটা পর্যন্ত চোর নিয়ে পালিয়ে গেছে। এমন কথা শুনে বুলটি দেবী এবং তার বৌমা একেবারে অবাক হয়ে যায়। কি বলিস রে? আজকে আমাদের রান্নাঘর থেকেও তো মাছ চুরি হয়েছে। দই কাতলা আর কাতলা মাছের কালিয়ার পাত্র নিয়ে চোর পালিয়ে গেছে। এ তো অদ্ভুত কাণ্ড। পাড়ার মধ্যে আজকাল কি হচ্ছে? অনেক রকমের চোর দেখেছি, কিন্তু খাবার চোরের কথা তো কখনো শুনিনি। এভাবেই শ্রাবণী দেবী ইচ্ছা করে খাবার চুরি যাওয়া নিয়ে অনেক রকম মিথ্যা কথা বলে, যাতে তাদের প্রতিবেশী কোনো রকম ভাবে তাদের উপর সন্দেহ করতে না পারে। এভাবেই প্রথম দিন প্রতিবেশীর বাড়ি থেকে খাবার চুরি করে খাওয়ার পর মোহনা এবং তার শাশুড়ি মায়ের মন থেকে ভয় একেবারে উধাও হয়ে যায়। তারা আবার প্রতিবেশীর বাড়ি থেকে খাবার চুরি করবে বলে ঠিক করে। পরের দিন, মা, কালকে মিতার হাতের দই কাতলা আর কাতলা মাছের কালিয়া খাওয়ার পর আমি তো ওর ফ্যান হয়ে গেছি। ও কিন্তু দারুণ রান্না করে। আজকে তো আমাদের বাড়িতে শুধু ডাল ভাত আলু সিদ্ধ রান্না হয়েছে, কিন্তু মিতা আজকে কি রান্না করেছে জানেন? চিকেন রেজালা আর শুটকি মাছ ভর্তা। আজকে কিভাবে খাবার চুরি করি বলুন তো? শোনো, আজকে আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। মিতার তো ইতিমধ্যে রান্না বান্না হয়ে গেছে, এবার আমাদের একটু নাটক করতে হবে। আমি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করব, আর তুমি দৌড়ে গিয়ে বুলটি আর ওর বৌমাকে এখানে ডেকে নিয়ে আসবে। ওরা যখন এখানে এসে আমাকে ধরবে, তুলবে, ঘরে নিয়ে যাবে, সেই সুযোগে তুমি ডাক্তারকে ফোন করার নাম করে বা অন্য কোনো অজুহাতে ওদের বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে চলে আসবে। যেমন কথা তেমনই কাজ। কিছুক্ষণের মধ্যেই শ্রাবণী দেবী সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। সে ভীষণই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। এমন সময় মোহনা তাদের প্রতিবেশী বুলটি দেবীর বাড়িতে ছুটে যায়, কিন্তু সেই সময় বুলটি দেবী এবং তার বৌমা সবেমাত্র খাবার খেতে বসে। কাকিমা, খাওয়ার সময় আপনাদেরকে বিরক্ত করতে চলে এলাম, আপনারা তাড়াতাড়ি চলুন। আমার শাশুড়ি মা সিঁড়ি থেকে পড়ে গেছে। আমি একা একা কিছুতেই ওনাকে তুলতে পারছি না। মনে হচ্ছে ওনার কোমরটাই ভেঙে গেছে। প্লিজ আপনারা দুজনে আমার সাথে এখনই চলুন, বাড়িতে এখন কেউ নেই। এমন কথা শুনে বুলটি দেবী এবং তার বৌমা দুজনেই ভয় পেয়ে যায়। সে কি, কিভাবে পড়ে গেল? এ বাবা, একটু আগেই তো আমাদের বাড়ি থেকে ঘুরে গেলে তোমরা দুজনে। চলো বৌমা, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি তো। খাবারগুলো ঢেকে রাখো, বাড়ি এসে খাবো। এই শুনে মিতা তাড়াতাড়ি করে খাবারগুলো ঢাকা দিয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে শ্রাবণী দেবীর বাড়িতে চলে যায়। তাদেরকে দেখে শ্রাবণী দেবী আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ওরে বাবা গো, মরে গেলাম রে বুলটি, আমাকে বাঁচা। খেয়ে দে একটু ব্যালকনিতে যাচ্ছিলাম হাওয়া খেতে, কিন্তু পা স্লিপ করে পড়ে গেছি। বৌমা, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি তোমার শ্বশুর মশাইকে খবর দাও, রবিকেও ফোন করো। কিন্তু মা, আপনাকে তো ধরে ঘরে নিয়ে যেতে হবে, পায়ে বরফ দিতে হবে। না না, সরি, পায়ে নয়, কোমরে বরফ দিতে হবে। আপনার কোমরে লেগেছে তো? তার উপর আমি আমার ফোনটাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি। আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, তুমি তোমার ফোন খোঁজো। আমরা দুজন মিলে কাকিমাকে ওনার ঘরে নিয়ে যাচ্ছি, আমরা আছি তো, অত টেনশন করার কিছু নেই। এই বলে মিতা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে শ্রাবণী দেবীকে ধরে তুলতে শুরু করে। সেই সুযোগে মোহনা তখনই বুলটি দেবীর বাড়িতে চলে যায়। আর এদিকে শ্রাবণী দেবী ইচ্ছাকৃতভাবে খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে নিজের ঘরে যায়, যাতে মোহনা খাবার চুরি করার সময় পায়। খাবার চুরি করে মোহনা সেগুলো তাদের ঘরের পেছনেই ঝোপের মধ্যে লুকিয়ে রেখে দেয়। কাজ সেরে সে আবার তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়।
মা, আমি ফ্রিজ থেকে বরফ এনেছি, দেখি আপনার কোমরে একটু বরফ দিই, তাহলে আপনি আরাম পাবেন। রবিকে আর বাবাকে কিন্তু আমি অনেকবার ফোন করেছি, কাউকেই ফোনে পেলাম না। থাক, শুধু শুধু ওদের আর টেনশন দিয়ে কোনো লাভ নেই। এই বলে মোহনা তার শাশুড়ি মায়ের কোমরে বরফের সেক দিতে শুরু করে। 5-10 মিনিটের মধ্যেই শ্রাবণী দেবী নর্মাল হয়ে যায়। বরফটা দিয়ে খুব কাজ হয়েছে জানো বৌমা, আমার কোমর একদম ঠিক আছে। বরফটা দিতেই ব্যথাটা অনেক কম মনে হচ্ছে। বলটি, তোদেরকে শুধু শুধু আমরা কষ্ট দিয়ে ফেললাম বল? বিপদের সময় তোরা যে দুজনে এখানে ছুটে এলি, এটা দেখেই খুব ভালো লাগলো। হ্যাঁ মা, ওনারা কিন্তু সবে খেতে বসেছিল, কিন্তু আমি ডাকতেই খাবার ছেড়ে রেখে এখানে চলে এলো। আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বিপদের সময় প্রতিবেশীরাই তো কাজে আসে। তবে কাকিমা, আপনি কিন্তু এখন বিছানা থেকে উঠবেন না, বিশ্রাম করুন। কোনো অসুবিধা হলে আবার আমাদের ডাকবেন। চলুন মা, বাড়ি গিয়ে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। এই বলে মিতা এবং তার শাশুড়ি মা বাড়িতে ফিরে যায়, কিন্তু খাবার খেতে বসে তারা টেবিলে কোনো খাবার দেখতে পায় না। অন্যদিকে মোহনা বাড়ির পেছন থেকে খাবারগুলো বাড়ির মধ্যে নিয়ে চলে যায় এবং শাশুড়ি মায়ের সঙ্গে বসে মজা করে খাবার খায়। এভাবে প্রত্যেক দিনই মোহনা এবং তার শাশুড়ি মা কোনো না কোনো অজুহাতে পাশের বাড়ি থেকে প্রতিনিয়ত খাবার চুরি করে খেতে থাকে। আর তারা যেহেতু বাসনপত্র সমেত বুলটি দেবীর বাড়ি থেকে খাবার নিয়ে পালিয়ে যায়, তাই বুলটি দেবীর রান্নাঘরের বাসনপত্র মোহনার রান্নাঘরে জমতে থাকে। এরই মধ্যে একদিন মিতা পায়েস রান্না করে তাদের প্রতিবেশী শ্রাবণী দেবীর বাড়িতে দিতে যায়। মিতা সোজা রান্নাঘরে যায়, কারণ মোহনা তখন রান্নাঘরেই থাকে। তাদের রান্নাঘরে গিয়ে মিতা সেখানে তাদের বাড়ির বাসনপত্র দেখে চিনতে পারে। আরে, আমাদের রান্নাঘরের বাসনপত্র এদের রান্নাঘরে কি করে এলো? তার মানে আমাদের বাড়ি থেকে এরাই খাবার চুরি করে। এরা আবার এতটাই বোকা, আমাদের বাসনপত্রগুলো রান্নাঘরে রেখে ব্যবহার করছে। এদের আচ্ছা করে এবার মজা দেখাতে হবে। এই বলে মিতা তখনই বাড়িতে যায় এবং তার শাশুড়ি মাকে ব্যাপারটা জানায়। বুলটি দেবীও এতে করে খুব রেগে যায়। তাই তারা বউ শাশুড়ি এবার মোহনা ও তার শাশুড়ি মাকে জব্দ করার জন্য প্ল্যান করে। পরের দিন তারা তাদের রান্নাঘরে জানালার লোহার গ্রিলে ইলেকট্রিকের তার জড়িয়ে রেখে দেয়। আর ইচ্ছা করে সেদিন তারা রান্না করে খাবারগুলো একেবারে জানালার পাশেই রাখে। সেই সাথে শ্রাবণী দেবীকে তারা মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে কেউ নেই সেই সুযোগে মোহনা এবং তার শাশুড়ি মা বুলটি দেবীর রান্নাঘরে জানালা দিয়ে হাত বাড়িয়ে খাবার চুরি করতে চলে যায়। কিন্তু রান্নাঘরের জানালার গ্রিল স্পর্শ করতেই তারা দুজনেই ইলেকট্রিকের শক খেয়ে একেবারে আছাড় খেয়ে পড়ে। এমন সময় বাড়ির পেছন থেকে মিতা এবং তার শাশুড়ি মা সেখানে এসে পড়ে। কেমন লাগলো ইলেকট্রিকের শক খেয়ে? প্রত্যেক দিন একই রকমের খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে তোমাদের জন্য অন্য কিছুর ব্যবস্থা করলাম। যদি শিক্ষা থাকে এরপর কোনোদিনও আমাদের বাড়ি থেকে খাবার চুরি করতে এসো, কেমন? এই শুনে মোহনা এবং তার শাশুড়ি মা লজ্জায় মাথা নত করে নিজেদের বাড়িতে চলে যায়। সেদিন তারা দুজনে এমন ইলেকট্রিকের শক খায় যে প্রতিবেশীর বাড়ি থেকে খাবার চুরি করা তারা সারা জীবনের মতো ভুলে যায়। নন্দিনীকে বেশ কয়েকদিন ধরে ন্যাশনাল হাইওয়ের পাশে আম বিক্রি করতে দেখা যেত। অন্যান্য দোকানদার এবং ফল বিক্রেতার মতো সে চেঁচিয়ে চেঁচিয়ে তার আম বিক্রি করছিল না। সে তার আমের ঠেলাটি নিয়ে রাস্তার পাশে চুপ করেই দাঁড়িয়েছিল। সেদিন তার মনে কোনো শান্তি ছিল না। তাকে দেখলেই অসুস্থ বলে মনে হচ্ছিল। তাই হয়তো তার কাছে সেদিন তেমন কোনো খরিদ্দারও আসছিল না। কিছুক্ষণ পর, আরে দিদি, আপনি এখানে একধারে দাঁড়িয়ে আম বিক্রি করছেন? আমরা তো প্রথমে বুঝতেই পারিনি। বাস থেকে নেমে ভালো আম দেখতে না পেয়ে ফিরে চলে যাচ্ছিলাম। ভাগ্যিস এদিকে তাকালাম আর আপনাকে আম নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন। ফলওয়ালারা কত চেঁচায়, কেউ তো আবার গান গেয়ে গেয়ে বেচা কেনা করে। আপনি শোনেননি কদিন আগেই বাদাম কাকু গান গেয়ে কত ফেমাস হয়ে গেল? আর দিদি, গানের কথা বলবেন না। এমনি সময় টুকটাক হাঁকাহাঁকি করি, কিন্তু আজকে অসুস্থতার কারণে ভালোভাবে দাঁড়াতেই তো পারছি না আমি। আসলে আমার... নন্দিনীর কথা বলতে বলতেই মাথা ঘুরে পড়ে যায়। তাকে হঠাৎ করে পড়ে যেতে দেখে মেয়ে দুটি খুব ভয় পেয়ে যায়, যাতে আশেপাশের লোকজন তাদের খারাপ না বলে এবং মনুষ্যত্বের খাতিরে তাকে সেখান থেকে পাশেরই একটি হসপিটালে নিয়ে যায়। এই যে ডাক্তারবাবু, কোনো জটিল কেস হয়নি তো?
না হলে আমরা আবার পুলিশ কেসে জড়িয়ে পড়ব। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমরা ওর কাছে শুধু আম কিনতেই গিয়েছিলাম। হ্যাঁ ডাক্তারবাবু, ও ঠিকই বলছে, আপনি বিশ্বাস করুন। এই যে দেখুন, আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছি। আজ আমাদেরই ভাগ্য খারাপ ছিল, কেন যে ওর কাছে আম নিতে গেলাম কি জানি, এত দেরি হয়ে গেল। এবারে আমাদের বাড়ির লোকজন তো চিন্তা করছে, আমার বাচ্চা মেয়েটা তো না খেয়ে শুকিয়ে আছে, আমাদের বাড়িতে যেতে দিন। ডাক্তারবাবু মেয়ে দুটির কথা শুনে এবং তাদের নাটক দেখে হেসে ফেলে। ততক্ষণে নন্দিনীর জ্ঞানও ফিরে এসেছিল, আর সেও তাদের কথাবার্তাগুলো শুনতে পাচ্ছিল। ডাক্তার হাসতে হাসতে বলে, আরে রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছুই নেই। এই মহিলাটি মা হতে চলেছেন। অত্যাধিক রোদে দাঁড়িয়েছিলেন আর বিপি অনেক কম হওয়ায় মাথা ঘুরে পড়ে গেছে। আর এই যে কি নাম বললেন যেন? নন্দিনী। হ্যাঁ, নন্দিনী দেবী। আপনাকে এখন কিছুদিন বেড রেস্ট থাকতে হবে, বুঝলেন? এই অবস্থায় আপনি রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করলে আপনার আরো সমস্যা হতে পারে, তাই খেয়াল রাখবেন। ডাক্তারবাবুর কথা শুনে নন্দিনী যেমন একদিকে খুব আনন্দ হচ্ছিল, ঠিক অপরদিকে বাচ্চাকে কিভাবে জন্ম দেবে, কিভাবে তাকে বড় করে তুলবে, এসব নিয়ে সে নানান দুশ্চিন্তা করতে থাকে। নন্দিনী রায়গঞ্জের বাসিন্দা ছিল। সে তার অসুস্থ স্বামী সোমনাথকে নিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। কয়েক মাস আগেই সোমনাথ আমের ব্যবসা করত, কিন্তু একদিন এক রোড অ্যাক্সিডেন্টে তার দুটি পা খোড়া হয়ে যায়। সেদিনের পর থেকেই নন্দিনী তাদের সংসারের হাল ধরতে আমের ব্যবসা করা শুরু করেছিল। ডাক্তার দেখা হয়ে গেলে নন্দিনী ওষুধপত্র কিনে নিয়ে বাড়ি চলে আসে। তাকে বাড়ি ফিরে আসতে দেখে সোমনাথ বলে, নন্দিনী, আজ তুমি সব আমগুলো নিয়ে বাড়ি ফিরে এলে যে? বাজার ভালো নয় নাকি? মানে বেচা বিক্রি কি একদমই হচ্ছে না? না গো, বাজার মোটামুটি ঠিকই ছিল, টুকটাক কেনা বেচাও হচ্ছিল, কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যেতে সব গন্ডগোল হয়ে গেল। আর দেখো না, যে কটা টাকার বিক্রি হয়েছিল সবগুলোই ডাক্তারখানায় ওষুধ কিনতে চলে গেল। নন্দিনীর মাথা ঘুরে যাওয়ার কথা শুনে সোমনাথ খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে নন্দিনীর সঙ্গে আসলে কি ঘটেছে। সে কি বলছো? ডাক্তারখানা, ওষুধ, মাথা ঘুরে পড়ে যাওয়া? হে ঈশ্বর, এ আমাদের সঙ্গে কি হচ্ছে? একে তো আমার পা নিয়ে নিলে, আমি তখন কিছুই বলিনি, এখন আমার নন্দিনীর ওপরে অত্যাচার করো না। আরে সোমনাথ, তুমি কাঁদছো কেন? ঈশ্বর আমাদের উপরে অবিচার করেননি, বরং আমাদের দুজনেরই আশা পূরণ হয়েছে। তুমি বাবা হতে চলেছ, আর সেজন্যই আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। নন্দিনীর মা হওয়ার কথা শুনে সোমনাথের খুশির ঠিকানা ছিল না, কারণ সে প্রথম থেকেই সন্তানের সুখের জন্য নন্দিনীকে বলে আসছে। তাই সে বলে, সত্যি নন্দিনী, তুমি আজ আমাকে অনেক খুশি করে দিয়েছো। আমি প্রথম থেকেই চাইতাম যে একটা মিষ্টি বাচ্চা আমাদের সঙ্গে খেলা করুক, আর আজ ঈশ্বর আমাদের সেই স্বপ্নটাও পূরণ করে দিয়েছেন। সোমনাথ কথা বলতে বলতেই যেন হঠাৎ করে থেমে যায়। মুহূর্তের মধ্যেই তার হাসি মাখা চেহারাটা যেন কান্নায় পরিণত হয়ে যায়। হয়তো নন্দিনীর গর্ভবতী অবস্থায় পরবর্তী দিনগুলির কষ্টের ব্যাপারে ভেবেই তার এরকমটা মনে হচ্ছিল। কিন্তু নন্দিনী, তুমি আমাকে খুশি করলে আমি তোমাকে খুশি করতে পারবো না। আর দেখো না আমার যে অবস্থা, আমি এখন এই পরিস্থিতিতে তোমায় কিভাবে সাহায্য করব, যেখানে আমি উঠতে গেলেও তোমার সাহায্যের প্রয়োজন হয়। না সোমনাথ, তুমি কেঁদো না, দেখবি ঈশ্বর আমাদের সব কিছু ঠিকঠাক করে দেবে। আজ আমার শরীরটা ভালো ছিল না, তাই মাথাটা ঘুরে গেছিল। তুমি দেখবে কাল থেকে আমি আবার প্রতিদিনের মতো সব আম বিক্রি করেই বাড়ি ফিরবো। নন্দিনী ঠিকই বলছিল, সে আম বিক্রি করতে এলে তার একটাও আম পড়ে থাকতো না। সে খুবই ভালো উন্নত মানের ফ্রেশ আম বিক্রি করত। যে যে তার দোকানের আম একবার কিনতো, সে পরে আবারও তার কাছে আম কিনতে আসতো। আর এভাবেই খরিদ্দারের যেমন তার প্রতি বিশ্বাস হয়ে গেছিল, ঠিক তেমনি নন্দিনীরও তার ব্যবসার প্রতি আত্মবিশ্বাস এসে গেছিল। একদিন পর তার শরীর সুস্থ হলে সে আবারও সেখানে আম বিক্রি করতে যায়। এই আম নিয়ে যাও, আম ভালো ভালো ফ্রেশ আম, যার অল্প মাত্র দাম। এই আম নিয়ে যাও, আম ভালো ফ্রেশ আম, যার অল্প মাত্রই দাম। দাদারা বৌদিরা নিয়ে যাও, নিয়ে যাও, একবার খেলে বারবার খাবে, মিষ্টি আমের গ্যারান্টি আমার কাছেই পাবে।
কি আম? তা বেশ দেখতে তো ফজলি মনে হচ্ছে। কই আমাকে 2 কেজি দাও দেখি। হ্যাঁ, আমাকেও 3 কেজি দাও। গরমে আম খেতে আমার খুব ভালো লাগে। দিদি, মিষ্টি না হলে কিন্তু আমি আপনাকে কাল সবগুলোই ফেরত দিয়ে যাব। এই নিয়ে চিন্তা করতে হবে না, প্রয়োজনে আপনি খেয়ে টেস্ট করে নিয়ে যান। এই নিন ধরুন, খেয়ে দেখুন। নন্দিনীর কথা শুনে লোকগুলি কাটা আমের একটি করে টুকরো তুলে খেয়ে নেয়। তারা সেগুলো খেয়ে খুবই খুশি হয় এবং তারা আরো বেশি বেশি করে আম কেনে। এভাবে শুধু সেদিনই নয়, নন্দিনীর প্রতিদিনই আম বিক্রি হতো। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। এমনই একদিন নন্দিনী আম বিক্রি করছিল, তখনই সেখানে সেই মেয়ে দুটি আসে এবং নন্দিনীকে আম বিক্রি করতে দেখে তারা বলে, আরে, তুমি এখনো আম বিক্রি করছো? তুমি না গর্ভবতী ছিলে? এই মোনা, আমরা 3 মাস আগে এখানে এসে একে গর্ভবতী দেখেছিলাম না? হ্যাঁ দেখেছিলাম তো, কিন্তু এখন এর পেট দেখে গর্ভবতী মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এ আবার আম ব্যবসা করার লোভে বাচ্চাকে অ্যাবর্শন করিয়ে নিয়েছে। আসলে গরিবেরা অনেক নির্দয় হয়, এরা যখন তখন বাচ্চা নেয়, আবার যখন তখন তাদের মেরেও ফেলে। মেয়ে দুটির কথা শুনে দোকানে আসা সকল লোকজন তার দিকে তাকিয়ে থাকে। সে গর্ভপাত করেছে শুনে সকলেই তাকে নিয়ে নিন্দা করতে শুরু করে। ওখানে অনেক লোকজন থাকায় নন্দিনী লজ্জায় তাদের কিছু বলতে পারে না। সে তখন চুপ করেই ছিল। বাড়ি এসে সবকিছুই সে সোমনাথকে বলে, আর সে সোমনাথকে এটাও বলে যে পরের দিন থেকে সে ওখানে আর আম বিক্রি করতে যাবে না। তখন সোমনাথ তাকে বলে, এতে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তো অকেজো হয়ে বাড়িতে পড়ে আছি, আর গর্ভবতী অবস্থায় তুমি আম বিক্রি করতে গেলে লোকে তো বলবেই। আর দেখো না, আমার এই যোগ্যতাও নেই যে তোমাকে আম বিক্রি করতে বারণ করব। সে আমি জানি। সোমনাথ, তুমি কষ্ট পেও না। আমি ওখানে আম বিক্রি করতে পারবো না তো কি হয়েছে, অন্য জায়গায় তো যেতে পারবো। তুমি চিন্তা করো না, আমি 2-1 দিনের মধ্যে কোনো না কোনো জায়গা ঠিক খুঁজে নেব। নন্দিনীর কথা শুনে সোমনাথ চিন্তায় পড়ে যায় এবং কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সে বলে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাদের পাশের গ্রাম পাঁচলাই বিক্রি করতে যাও। আর আমি ভালো থাকাই ওখানে একদিন গিয়েছিলাম, আমার তখন অনেক আম বিক্রি হয়েছিল। সোমনাথের কথা শুনে নন্দিনী পরের দিন থেকে পাঁচলার বাজারে আম বিক্রি করতে যায়। সেখানে বেশ কয়েকদিন ধরেই সে ভালোভাবে কেনাবেচা করতে থাকে। তার আম স্বাদ ও মানে ভালো হওয়ায় লোকজন তার কাছে ভিড় করেই আম কিনত। অন্যদিকে ওখানকারই সুরেশ নামের এক অন্য আমওয়ালার মাথায় হাত পড়ে যায়। সুরেশ এতদিন লোকজনকে খারাপ আম দিয়ে ঠকিয়ে আসছিল, কিন্তু যেই থেকে নন্দিনী এখানে আম বিক্রি করা শুরু করেছে সেই দিন থেকেই সুরেশের আম বিক্রি লাচে উঠে গেছে। এমনই একদিন, এই মেয়ে, এই আমার সঙ্গে ব্যবসায়ী টক্কর দিতে চাইছিস? বলছি কি, লোককে এত কম দামে ভালো ভালো আম কেন দিচ্ছিস? দেখ, এখানে ব্যবসা করতে গেলে আমার মতোই ব্যবসা করতে হবে, আর নয়তো আমি তোকে ব্যবসা করতে দেব না, বুঝেছিস? কি বলছেন? আপনার মতো মানে? আপনার মতো পচা আম দিয়ে আমি লোককে ঠকাতে পারবো না। আপনি এটা ভাবলেন কিভাবে? আমি কখনোই লোকের সঙ্গে এরকম প্রতারণা করতে পারবো না। ও, এ তাহলে শুনবে না, আমাকে অন্য পথে চলতে হবে। ঠিক আছে, আজকে যাও, বুঝবে চাচি বেলা হলে। এভাবেই রহস্যজনক কথা বলে সুরেশ সেখান থেকে চলে যায়। সুরেশের কথা শুনে নন্দিনী কিছু বুঝতে না পারলেও পাশেই দাঁড়িয়ে থাকা মৃণালী সবকিছু বুঝতে পারে এবং সে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে আসে। আসলে সুরেশ গুন্ডা প্রকৃতির লোক ছিল। তার ভয়ে ওই বাজারে এতদিন কোনো লোক আম বিক্রি করতে পারত না। যে যে সেখানে আম বিক্রি করতে আসতো তাদের প্রাণহানি হওয়ার সম্ভাবনাও ছিল। পুলিশ খবর পেয়ে আর দেরি না করে সঙ্গে সঙ্গে সুরেশকে এসে ধরে ফেলে। নিয়ে যান স্যার, ওকে এখান থেকে নিয়ে যান। এই অনেক নির্দোষ লোকের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। এই আগের বছরে সোমনাথ নামের একটা আমওয়ালাকে অ্যাক্সিডেন্ট করিয়ে তার 2টো পা খোড়া করিয়ে দিয়েছে, আর আজকে এই গর্ভবতী আমওয়ালি মেয়েটিকে মেরে ফেলতে চাইছিল। আমি ওর সঙ্গে এতদিন আছি, ওর একটা একটা সব পাপের হিসাব আমি দিয়ে দেব। আসলে মৃণালী ছিল সুরেশের স্ত্রী। সে নন্দিনীকে চিনত না, কিন্তু তাকে গর্ভবতী অবস্থায় দেখে তার খুব মায়া হয়েছিল। পুলিশ অপরাধী সুরেশকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু তারপরও নন্দিনী খুব কাঁদতে থাকে। কান্নার কারণ জানতে পারলে মৃণালী দেবীও খুব দুঃখ পায়। আসলে সুরেশই সোমনাথের অ্যাক্সিডেন্ট করিয়েছিল।
মৃণালী দেবী নন্দিনীকে বোন বলে পরিচয় দেয় এবং তার সমস্ত দায়িত্ব সে নিয়ে নেয়। মৃণালী দেবী তার নিজের টাকায় সোমনাথের চিকিৎসা শুরু করলে সে বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠে। এদিকে নন্দিনীর বাচ্চা হওয়ার সময় হয়ে যায়। সে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সোমনাথ তার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।